তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নিচ্ছ তাদের অনেক ধন্যবাদ, যারা চ্যানেল দেখছো লাইক করছো তাদের অনেক ভালোবাসা। যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে নাও। তোমাদের বলেছিলাম যে সেকেন্ড চ্যাপ্টারটা 3টি পার্টে আমি করব, তো তোমরা দেখবে যে ফার্স্ট পার্ট আমার হয়ে গেছে, এটা সেকেন্ড পার্ট করছি। দেখো 19 শতকে বাংলার যে শিক্ষা সংস্কার রয়েছে, আজকে শিক্ষা সংস্কার এবং সমাজ সংস্কার নিয়ে কথা বলবো। শিক্ষা সংস্কারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যখন কোম্পানির শাসন শুরু হচ্ছে, অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের বাংলাকে শাসন করতে শুরু করছে, সেই সময় আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার যে ভিত্তিগুলো ছিল সেগুলো হচ্ছে তোমার মূলত পাঠশালা, চতুষ্পাঠী, মাদ্রাসা, মক্তব, এই রকম। তো পাঠশালা যেখানে প্রাথমিক শিক্ষা দেওয়া হতো, টোল বা চতুষ্পাঠী যেখানে তোমার উচ্চশিক্ষার ব্যবস্থা থাকতো, আর তোমার মুসলমান ছাত্রছাত্রীদের জন্য মাদ্রাসায় লেখাপড়া করানো হতো। এরপরে ধীরে ধীরে যখন ইংরেজরা আমাদের দেশে তাদের উপনিবেশ গড়ে তুললেন এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে বাংলায় তাদের দেওয়ানি লাভ করার মধ্যে দিয়ে তারা বাংলার শাসন ব্যবস্থার মধ্যে শাসন ব্যবস্থাকে ধীরে ধীরে নিজেদের করায়ত্ত করতে আরম্ভ করলেন, তখন শিক্ষা ব্যবস্থার প্রতিও তারা আর উদাসীন থাকতে পারলেন না। ইতিমধ্যে কি হলো, ভারতবর্ষে তারা বিভিন্ন বিভাগ তৈরি করেছে, বিভিন্ন তাদের অফিস আদালত গড়ে তুলেছেন এবং ইংরেজিতে সব কাজকর্ম চলে। আর ইংরেজি জানা কর্মচারী মানে তাদের বাইরে থেকে, নিজেদের দেশ থেকে তাদের ইংরেজদের এনে এখানে কাজ করাতে হতো, তার ফলে তাদের অনেক বেশি অর্থ খরচা হতো। তখন তারা ভাবলো যে যদি ভারতীয়দেরকেই মোটামুটি ইংরেজিটা শিখিয়ে নেওয়া যায়, তাহলে এই দেশের লোকেদের দিয়েই কম মাইনে বেতন তাদেরকে দিয়ে, কম পয়সায় তাদেরকে দিয়ে আমরা বেশ ভালো কাজ করিয়ে নিতে পারবো। সুতরাং ইংরেজি শিক্ষার প্রচলন করা দরকার, এটা তারা ধীরে ধীরে অনুভব করলেন। এছাড়া কিছু সৎবুদ্ধি সম্পন্ন ইংরেজরাও ছিলেন, যারা তোমার যেরকম আমরা স্যার উইলিয়াম জোনসের নাম করতে পারি, যিনি এশিয়াটিক সোসাইটি তৈরি করেছিলেন। এখানে কিন্তু সেই সমস্ত ইংরেজদের কথা বলছি যারা আমাদের প্রাচ্যের সম্পর্কে তাদের একটা আগ্রহ ছিল এবং তারা রীতিমতো বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, সংস্কৃত পাঠ ইত্যাদির প্রতি তাদের একটা আগ্রহ তৈরি হয়। তারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, কিন্তু তারা প্রাচ্য শিক্ষার প্রতিও কিন্তু তাদের আগ্রহ ছিল। এশিয়াটিক সোসাইটি এখানে কিন্তু প্রাচ্য পাশ্চাত্য দুই ক্ষেত্রেরই আলাপ আলোচনা আদান প্রদান চলত। এরপরে যেরকম 1800-তে ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি হয়েছিল এবং ফোর্ট উইলিয়াম কলেজে ভারতের যে ব্রিটিশ কর্মচারীরা আসতো তাদেরকে আবার আমাদের দেশের ভাষা এবং সংস্কৃত শিক্ষাও কিন্তু সেই সমস্ত ইংরেজদেরকেও দেওয়া হতো। এইভাবে ধীরে ধীরে একটা প্রাচ্য আর পাশ্চাত্যের শিক্ষার মধ্যে একটা মেলবন্ধন তৈরি হতে লাগলো। এবং যখন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছে, সেই সময় কিন্তু প্রচুর খ্রিস্টান মিশনারিরা, অর্থাৎ মিশনারি কাদের আমরা বলি, ধর্মপ্রচারকদেরকেই বলি, তো বহু খ্রিস্টান মিশনারিরা কিন্তু সেই সময় ভারতবর্ষে আসে। যেমন ব্যাপটিস্ট মিশনারিদের মধ্যে আমরা উইলিয়াম কেরি, মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড, এই তিনজনের নাম করেই এদেরকে আবার শ্রীরামপুর ত্রয়ী বলা হয়ে থাকে। এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে এই কেরি সাহেবের উদ্যোগেই কিন্তু শ্রীরামপুর কলেজ গড়ে ওঠে। এছাড়াও স্কটিশ মিশনারি ছিলেন,
অন্যান্য অনেক মিশনারিরা ছিলেন, যেমন এই যে বর্তমান স্কটিশ চার্চ কলেজ, সেটাও কিন্তু এই স্কটিশ মিশনারিদের হাতেই তৈরি। তো এইভাবে মিশনারিজরা তারা কিন্তু আমাদের দেশে পাশ্চাত্য শিক্ষার একটা প্রচলন শুরু করে দিয়েছিলেন। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে মেকলে মিনিট। মিনিট কথাটার মানে এখানে হচ্ছে একটা প্রস্তাব। তো ভারতবর্ষে এই যে শিক্ষা, এই শিক্ষা ব্যবস্থা কি হবে, এই নিয়ে 1813 খ্রিস্টাব্দে প্রথম যেটা হয়েছিল, ভারতবর্ষের শিক্ষা খাতে বছরে 1 লক্ষ টাকা ব্যয় করা হবে, এটা ব্রিটিশ সরকার তারা ঠিক করে। 1823 খ্রিস্টাব্দে প্রথম যেটা সাধারণ জনশিক্ষা কমিটি, সেটা গড়ে তোলা হয়। এবং তারপরে আমরা দেখি যে ধীরে ধীরে পাশ্চাত্য শিক্ষার শুরুয়াত হয়ে গেল ভারতবর্ষে। এবং 1835 খ্রিস্টাব্দে আমরা এই যে লর্ড ব্যাবিংটন মেকলে এর কথা আমরা জানতে পারছি। ইনি ছিলেন আমাদের বড়লাট, যিনি উইলিয়াম বেন্টিং, তার পাবলিক ইনস্ট্রাকশন কমিটির সভাপতি ছিলেন এই মেকলে। তিনি একটা প্রস্তাব রাখেন, সেইটা মেকলে মিনিট নামে পরিচিত। সেখানে তিনি ভারতবর্ষে ইংরেজিতে শিক্ষাদানের কথা বলেন, কারণ সেই সময় একটা বিতর্কের সৃষ্টি হয় যে ভারতবর্ষে ইংরেজিতে শিক্ষাদান করা হবে নাকি ভারতের যে বিভিন্ন ভারতীয় যে ভাষা, অর্থাৎ ভারতীয় ভাষাতেই শিক্ষাদান করা হবে, এই নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়। এই যে দুই পক্ষ, এদেরকে আমরা বলে থাকি পাশ্চাত্যবাদী বা অ্যাংলিসিস্ট, যারা পাশ্চাত্য ভাষায় শিক্ষা প্রদানের কথা বলছে, আর একদল হলো প্রাচ্যবাদী বা ওরিয়েন্টালিস্ট, অর্থাৎ যারা বলছে যে ভারতবর্ষের দেশীয় ভাষাতেই শিক্ষা দেওয়া হবে। শেষ পর্যন্ত কিন্তু এই পাশ্চাত্যবাদীরাই জয়লাভ করে, অর্থাৎ ভারতবর্ষে ইংরেজিতে শিক্ষাদান করা হবে এবং পাশ্চাত্য শিক্ষাদান করা হবে, এটা ঠিক করা হয়। এইটাই সবাই মিলে ডিসিশনটা নেয়। কারণ আমাদের দেশের মানে বড় বড় মানুষদের মধ্যে যেরকম রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এরপরে তো আমরা পরবর্তীকালে আরও রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতে পারি, এই ধরনের মানুষেরা কিন্তু পাশ্চাত্য শিক্ষাদান এবং ইংরেজি শিক্ষাদানকেই বেশি গুরুত্ব দিয়েছিল। কারণ আমরা জানি জ্ঞানে বিজ্ঞানে পাশ্চাত্য অনেক আগে এগিয়ে গেছে, তারা অনেক বেশি, তাদের কাছে বই রয়েছে, এবং যেহেতু সেই বইগুলো আমাদের দেশীয় ভাষায় নেই, সুতরাং সেই বইগুলোকে পড়তে গেলে এবং সেই বইগুলোকে আমাদের দেশের ভাষায় অনুবাদ করতে গেলে আগে তো ইংরেজিটা জানতে হবে। ইংরেজি জানলে তবে সেই ইংরেজি বইগুলোকে, যারা ইতিহাস পড়ছে তারা সেই ইতিহাসের বইগুলোকে আমাদের দেশের ভাষায় অনুবাদ করতে পারবে, যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে সায়েন্সের সেই ইংরেজি বইগুলোকে তারা আমাদের দেশের ভাষায় অনুবাদ করতে পারবে। সুতরাং সবার আগে ইংরেজি ভাষা শেখাটা খুব দরকার। তবে পাশ্চাত্যে যে সমস্ত গবেষণা, যে সমস্ত বিভিন্ন সাহিত্য যে তারা এগিয়ে গেছে অনেক বেশি, সেইটা আমরা ভারতীয়রা জানতে পারবো। তাই পাশ্চাত্যবাদীরাই কিন্তু শেষ পর্যন্ত জয়লাভ করে। এরপরে যেটা দেখা যায় যে তোমার চার্লস উডের নির্দেশনামা, যেটা উডের ডেসপ্যাচ নামে পরিচিত, সেখানেও কিন্তু এরকম পাশ্চাত্য শিক্ষার প্রসারের কথা বলা হয়েছে। তারপরে হান্টার কমিশন রয়েছে, সেখানেও পাশ্চাত্য শিক্ষা প্রসারের কথা বলা হয়েছে। এবং আমরা জানি যে ব্রিটিশ সরকার কলকাতা, মাদ্রাজ আর বোম্বাই 3টে প্রদেশ তৈরি করে এবং 1857 খ্রিস্টাব্দের মধ্যে কলকাতা, মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সিতে 3টি বিশ্ববিদ্যালয়ও গড়ে তোলা হয়। এরপর 1883-তে আমরা হান্টার কমিশনেরও কথা জানতে পারি। এবং এই প্রত্যেকটা এই যে কমিশন, এই সুপারিশগুলো আসছে, এখানে প্রাথমিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে,
মাধ্যমিক ও স্নাতক স্তরের শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাঠাগার, লাইব্রেরি, সরকারি অনুমোদনে লাইব্রেরি গড়ে তোলার কথা বলা হচ্ছে। যারা মেধাবী ছাত্র তাদের স্কলারশিপ, বৃত্তি প্রদানের কথা বলা হচ্ছে। এইভাবে নানাভাবে তোমার শিক্ষা ব্যবস্থাকে যাতে আরও উন্নত করা যায় তার কিন্তু ব্যবস্থা এই সমস্ত কমিশন বলো, এই সমস্ত যে প্রস্তাবগুলো বলো, সুপারিশগুলো বলো, এগুলোর মধ্যে কিন্তু ছিল। তো এইভাবে ধীরে ধীরে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার একটা উন্মেষ ঘটল। এবং এর সঙ্গে সঙ্গেই চলে আসছে নারী শিক্ষার প্রসঙ্গটা, যে নারীদেরকেও আর ঘরে অশিক্ষিত করে রেখে দিলে চলবে না। নারীদেরকে শিক্ষিত করা ভারতবর্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেক্ষেত্রে আমরা অবশ্যই স্ত্রী শিক্ষার ক্ষেত্রে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম তো অবশ্যই করি। এছাড়া রাজা রামমোহন রায় তো ছিলেনই, এবং ব্রাহ্ম আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, এরা প্রত্যেকেই স্ত্রী শিক্ষার উপরে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। যেমন বামাবোধিনী পত্রিকার কথা ইতিমধ্যে আমরা পড়ে এসেছি। এবং দেখা যাচ্ছে যে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষা, স্ত্রী শিক্ষার জন্য বিশেষভাবে এগিয়ে এসেছিলেন। এবং যেরকম বলেছিল যে স্বামী বিবেকানন্দ, যে স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুচবে না, অর্থাৎ স্ত্রী শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। 1872 খ্রিস্টাব্দে মেট্রোপলিটন ইনস্টিটিউশন, যেটা এখন বিদ্যাসাগর কলেজ, এটা প্রতিষ্ঠা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং তিনি 1890 খ্রিস্টাব্দে নিজের গ্রামে, বীরসিংহ তার যে গ্রাম, সেখানে মা ভগবতী দেবীর স্মৃতিতে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এবং বিদ্যাসাগর 1857 থেকে 1858 খ্রিস্টাব্দ নাগাদ মেদিনীপুর, হুগলি, বর্ধমান, নদিয়ার গ্রামীণ এলাকায় 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। আর এগুলোর ছাত্রী সংখ্যা সেই সময় কিন্তু 1300 জন ছিল। সুতরাং মেয়েরাও কিন্তু লেখাপড়া শিখতে এগিয়ে এসেছিল। এবং সেই সময় যে কুসংস্কার এই সমস্তকে ভেঙে এই সামাজিক যে আমাদের কিছু কিছু মানে কি বলবো, সমাজের যে কিছু রোগ ছিল, ব্যাধি ছিল, যে স্ত্রী শিক্ষার দরকার নেই, সেই ব্যাধিকে দূরে সরিয়ে রেখে সেই সময় যে মেয়েরা বা তাদের পরিবাররা স্ত্রী শিক্ষার ব্যাপারে অগ্রণী হয়েছিলেন, সেটাকে অবশ্যই আমরা প্রশংসা করি। এবং এই স্কুলগুলোকে বাঁচিয়ে রাখার জন্য বিদ্যাসাগর কিন্তু নারী শিক্ষা ভাণ্ডার নামে একটি তহবিলও গঠন করেছিলেন। তো এইভাবে পাশ্চাত্য শিক্ষা, স্ত্রী শিক্ষার প্রসারে, নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগর অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। আর ভারতের আধুনিক মানুষ কাকে বলা হয়? রাজা রামমোহন রায়। তিনিও অনুভব করেছেন যে পাশ্চাত্য শিক্ষা ছাড়া আমাদের কিন্তু অন্ধবিশ্বাস, কুসংস্কারের থেকে আমরা মুক্তি পাব না, আমাদের জ্ঞান চক্ষুর উদয় হবে না, এবং ভারতবর্ষ উন্নতি করতে পারবে না। এবং এই যে পাশ্চাত্যের হাত ধরেই পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটল, এটাই কিন্তু বুমেরাং হয়ে গেল ব্রিটিশ সরকারের জন্য। বুমেরাং হচ্ছে এমন একটা অস্ত্র যেটা যে ছোঁড়ে তার দিকেই আবার ওটা পিছন দিকে ফেরত যায়। তো এই যে পাশ্চাত্য শিক্ষায় ভারতীয়রা শিক্ষিত হতে লাগলো, এই শিক্ষাই কিন্তু তাদেরকে আরও বিশেষভাবে তাদের উন্মেষ ঘটালো, তাদের চেতনার বিকাশ ঘটলো, এবং তাদের মধ্যে জাতীয়তাবাদ গড়ে উঠলো, তাদের মধ্যে দেশপ্রেমের জাগরণ হলো, এবং তারা বুঝলো যে আমরা কখনোই অন্য দেশের দ্বারা পরাধীন হয়ে থাকবো না। এবং শেষ পর্যন্ত এই ব্রিটিশ সরকারকেই কিন্তু এই পাশ্চাত্যের যে শাসকরা আমাদের ওপর শোষণ করছিল, ভারতবাসীরা তাদেরকেই কিন্তু এই দেশ থেকে বিতাড়িত করে। সুতরাং ব্রিটিশ সরকার এই যে পাশ্চাত্য শিক্ষার প্রচলন করলো আমাদের ভারতবর্ষে, সেটা একসময় বুমেরাং হয়ে গেল, এটা আমরা বলতে পারি। যাই হোক, এই যে আমরা ডেভিড হেয়ারের কথা বলবো, যে তিনিও কিন্তু হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন 1817-তে, এটা একটা বিশাল ব্যাপার। এছাড়া 1822 খ্রিস্টাব্দে আমরা দেখি অ্যাংলো হিন্দু স্কুল তৈরি হয়েছে। 1830-এ আলেকজান্ডার ডাফ, তিনি জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা, তার প্রত্যক্ষ সহযোগিতা ছিল। এই রকমভাবে
আবার আরেকদিকে বেদান্ত কলেজও গড়ে উঠছে। অর্থাৎ এমন না যে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হচ্ছি বলে আমরা আমাদের দেশীয় শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের বেদ উপনিষদ, আমাদের যে সংস্কৃত চর্চা তা ছেড়ে দেব, সেই বিষয়েও কিন্তু যথেষ্ট আমরা অগ্রণী ছিলাম। এরপরে যে রাধাকান্ত দেবের কথা আমরা বলি, যে রাধাকান্ত দেব কিন্তু রক্ষণশীল ছিলেন। তিনি চেয়েছিলেন যে প্রাচ্য শিক্ষার মানে তিনি প্রাচ্য শিক্ষাকে, আমাদের দেশীয় শিক্ষা সংস্কৃতিকে রক্ষা করতে চেয়েছিলেন, কিন্তু তিনি কিন্তু পাশ্চাত্য শিক্ষাকে তাই বলে দূরে ঠেলে দেওয়ার কথা কিন্তু বলেননি। এরপরে ডেভিড হেয়ারের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। হ্যাঁ, এরপরে আমরা দেখতে পাই যে হিন্দু কলেজ, প্রেসিডেন্সি কলেজ 1855-তে গড়ে উঠছে, বর্তমানে এটি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। 1818-তে গড়ে উঠেছিল পটলডাঙ্গা একাডেমি, সেই পটলডাঙ্গা একাডেমি বর্তমানে হেয়ার স্কুল নামে প্রতিষ্ঠিত। আর একটা ডেভিড হেয়ারের খুব উল্লেখযোগ্য কাজ, সেটা হচ্ছে 1817-তে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করা, যাতে স্কুলে স্কুলে বই পৌঁছে দেওয়া যায়। এবং আমরা বিটন সাহেবের নাম করি, তিনিও বিশেষভাবে এক্ষেত্রে উল্লেখযোগ্য। এবং সেই স্কুল আজও স্বমহিমায় রয়েছে, বেথুন স্কুল। আর আরও উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে 1835-এর কলকাতা মেডিকেল কলেজ, যা আমাদের চিকিৎসা ব্যবস্থাকে বিশেষভাবে এগিয়ে দিয়েছিল। তো দেখো যে এইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা, এইখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে মধুসূদন গুপ্তের নাম করব। আমাদের মধুসূদন গুপ্ত ছিলেন যিনি সব ব্যবচ্ছেদ করেছিলেন, পোস্টমর্টম যেটাকে বলা হয়, প্রথম এটা তিনি করেছিলেন। এটা একটা খুব উল্লেখযোগ্য ঘটনা। তো যাই হোক, কলকাতা মেডিকেল কলেজও এইভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং কলকাতা বিশ্ববিদ্যালয় স্বমহিমায় আজও রয়েছে। 1857 খ্রিস্টাব্দে লন্ডন বিশ্ববিদ্যালয়ের ধাঁচেই কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। এবং বড়লাট লর্ড ক্যানিং ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার জেমস উইলিয়াম কোলভিল ছিলেন এর প্রথম আচার্য এবং উপাচার্য। আচার্য ছিলেন ভারতের বড়লাট লর্ড ক্যানিং এবং উপাচার্য ছিলেন উইলিয়াম কোলভিল। এই প্রথম ভারতীয় উপাচার্য এবং এর প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন তোমার স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এরপরে আমরা দেখতে পাই স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের প্রচেষ্টায় উচ্চশিক্ষা তথা গবেষণামূলক কাজের জন্য গড়ে ওঠে কলকাতা বিজ্ঞান কলেজ 1914-তে। 1858 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত বিএ পরীক্ষায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং যদুনাথ বসু প্রথম স্নাতক হয়েছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম মুসলিম স্নাতক হন মির্জা দেলওয়ার হোসেন। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 3 দশক পর্যন্ত এখানে মহিলাদের পরীক্ষায় বসার অধিকার ছিল না, এটা দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু 1887 খ্রিস্টাব্দে এই বিশ্ববিদ্যালয় নারী শিক্ষারও আইনসম্মত অধিকার পায়। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার ক্ষেত্রে একটা জাগরণ, একটা নবজাগরণ, একটা সংস্কার 19 শতকে বাংলায় হয়েছিল। এরপর দেখো আমরা সমাজ সংস্কারের কথা বলবো। এই যে বাংলায় সেই সময় যে অন্ধবিশ্বাস, কুসংস্কার, জাতিভেদ প্রথা, ধর্ম নিয়ে অন্ধবিশ্বাস, জাতপাত, উঁচু জাত নিচু জাত, তার সঙ্গে মেয়েদের ওপর অত্যাচার, সতীদাহ হচ্ছে, জ্বলন্ত পুড়িয়ে মেয়েদেরকে মারা হচ্ছে, ছোট ছোট মেয়েদের বাল্য বিবাহ দেওয়া হচ্ছে এবং বয়স্ক স্বামীর সঙ্গে বিবাহের কিছুদিনের মধ্যে তারা বিধবা হলে তাদেরকে কি অমানুষিক অত্যাচার করা হচ্ছে, ওইটুকুটুকু মেয়েদের বিধবা হওয়ার জ্বালা সারা জীবন তাদের বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে। এছাড়া তো পণ প্রথা, এই সমস্ত তো ছিলই। কুলীনরা বহু বিবাহ করতো একটার পর একটা, কার কোনো স্ত্রীর প্রতি তারা তাদের দায় দায়িত্ব পালন করতো না। এইভাবে মেয়েদের ওপর অমানসিক অত্যাচার ছিল এবং সমাজের প্রতিটা ক্ষেত্রেই একটা অন্ধবিশ্বাস, কুসংস্কার ছিল। তাই জন্যে সমাজটার সংস্কার করা প্রচণ্ড দরকার হয়ে পড়েছিল, মানে সমাজের শুদ্ধিকরণ যাকে বলে।
এক্ষেত্রে ব্রাহ্মরা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ব্রাহ্ম সমাজ, যাদের ধর্ম ব্রাহ্ম ধর্ম, এখানে কোনো দেবতাকেই সেইভাবে আলাদা করে দেখা হয় না, এখানে মানুষকেই এখানে বড় করে দেখা হয় ব্রাহ্ম ধর্মে। এবং আমরা দেখতে পাই যে আত্মীয় সভা 1815 খ্রিস্টাব্দে ভারত পথিক রাজা রামমোহন রায় গড়ে তুলছেন, এবং এই আত্মীয় সভা এবং 1828 খ্রিস্টাব্দে তিনি গড়ে তুলেছেন ব্রাহ্ম সভা, এবং এটাই যা 1830 খ্রিস্টাব্দ থেকে ব্রাহ্ম সমাজ নামে প্রতিষ্ঠিত। এবং প্রথম থেকেই রাজা রামমোহন রায় এক ঈশ্বরে বিশ্বাস করতেন। পৌত্তলিকতা, অর্থাৎ এই ঠাকুর ওই ঠাকুর, এই যে এত রকম মূর্তি, এগুলোকে তিনি বলতেন পুতুল খেলার মতন, এটাকে তিনি পৌত্তলিকতা বলতেন। ঈশ্বরে বিশ্বাস করতে হবে, ঈশ্বর শক্তি, কিন্তু তাই জন্য এত ধর্মের ভেদাভেদ, ঈশ্বরকে নিয়েও যে ভেদাভেদ, কেউ শিবের ভক্ত, কেউ মা কালীর ভক্ত, তার মধ্যেও ভেদাভেদ। এত ভেদাভেদ হলে আমাদের মধ্যে একতাই আসবে না, এবং একতা না থাকলে কোনো দেশ কোনো জাতি গড়ে উঠতে পারে না। ভারতবর্ষের যে শক্তি, সেটা এই ভাগাভাগির চোটে টুকরো টুকরো হয়ে গিয়ে ভারতবর্ষ দুর্বল হয়ে পড়ছে। এটা বুঝতে পেরেই এরা এই সমস্ত আন্দোলনগুলো গড়ে তুলেছিলেন, এই সংস্কার সাধন তারা শুরু করে দিয়েছিলেন। এবং আমরা দেখতে পাই যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম আন্দোলনের নেতৃত্ব দিলেন, এবং তার পরেই চলে আসছেন 1857 খ্রিস্টাব্দ থেকে আমাদের কেশবচন্দ্র সেন, তিনিও এইভাবে এগিয়ে আসছেন। বামাবোধিনী পত্রিকায় নারী শিক্ষা প্রসারের কথা বলা হচ্ছে, নৈশ বিদ্যালয় গড়ে তোলা হচ্ছে, 1860 ব্রাহ্ম বন্ধু সভা গড়ে তোলা হচ্ছে। দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্রকে উপাধি দিলেন ব্রহ্মানন্দ বলে। এইভাবে বাল্য বিবাহ নিষিদ্ধ করা, অসবর্ণ বিবাহকে স্বীকৃতি দেওয়া, যে একই বর্ণের মানুষের মধ্যে বিয়ে হতে হবে, ভিন্ন বর্ণে বিয়ে করা যাবে না, তা না, এটাকে স্বীকৃতি দেওয়া, এইগুলো নিয়ে তারা বিশেষভাবে চেষ্টা করলেন। এবং এর ফলেই 1872 ঘোষিত হলো 3 আইন। এর ফলে বহুবিবাহ, বাল্যবিবাহ নিষিদ্ধ হলো এবং অসবর্ণ বিবাহ স্বীকৃত হলো এই 3 আইনে। এরপরে জাতিভেদ প্রথার ঘোর বিরোধী ছিলেন এরা। মদ্যপানের বিরোধিতা করে এই কেশবচন্দ্র সেন মদ না গরল নামে একটি পত্রিকা প্রকাশ করেন। তোমরা জানো গরল মানে বিষ। এরপর তো শুরু হলো সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন। একদিনে তো এইসব কাজ করা যায়নি, এবং শেষ পর্যন্ত আমরা জানি রাজা রামমোহন রায় তিনি জয়ী হলেন, এবং লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বর সপ্তদশ বিধি দ্বারা ভারতে সতীদাহ প্রথাকে নিষিদ্ধ করলেন। এই প্রসঙ্গে আমরা নব্যবঙ্গ গোষ্ঠীর কথা বলবো। ডিরোজিও, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, তিনি ছিলেন এক সাহেব, তিনি যুক্তিবাদী, তিনি এই নব্যবঙ্গ আন্দোলন শুরু করেন। বঙ্গ মানে বাংলা, নতুন বাংলা গড়ে তোলার আন্দোলন, এবং তার সঙ্গে ছিলেন তার ছাত্ররা। তারা মিলে এই নব্যবঙ্গ গোষ্ঠী গড়ে তোলে, এবং তাদের এই গোষ্ঠী বিশালভাবে বাংলার সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা নিয়েছিল। তাদের নানা রকম পত্র পত্রিকা তারা প্রকাশ করত, তারা আন্দোলন করত। রামতনু লাহিড়ী, প্যারীচাঁদ মিত্র, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রাধানাথ শিকদার, এরা ছিলেন এই নব্যবঙ্গ গোষ্ঠীর সদস্য। এরা পৈতে ছিঁড়ে, গরুর মাংস খেয়ে, গঙ্গা স্নান বন্ধ করে, কালীঘাটের কালীমাকে গুড মর্নিং ম্যাডাম ইত্যাদি সম্বোধন করে রক্ষণশীলতাকে বিনাশ করতে চেয়েছিলেন। এরপরে তো বিধবা বিবাহ নিয়ে উঠে পড়ে লাগলেন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং তিনি পরাশর সংহিতাকে উদ্ধৃত করে দেখালেন যে না, আমাদের শাস্ত্রেও বিধবা বিবাহকে কিন্তু বলা হয়নি যে এটা শাস্ত্রসম্মত নয়। এইভাবে বহু আন্দোলনের পরে তিনি সফল হলেন, এবং 1856 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিংয়ের দ্বারা বিধবা বিবাহ আইন প্রচলিত হলো, যে বিধবাদের বিবাহ দেওয়া যাবে, এবং তিনি প্রথম এই বিধবা বিবাহের ব্যবস্থা করলেন। শ্রীশচন্দ্র বিদ্যারত্ন পাত্র ছিলেন সংস্কৃত কলেজের অধ্যাপক শ্রীশচন্দ্র বিদ্যারত্ন, এবং পাত্রী ছিলেন বর্ধমানের কালীমতী দেবী, এবং এইভাবে প্রথম বিধবা বিবাহ হয়। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে
সমাজ সংস্কার আন্দোলনের মাধ্যমে এই রাজা রামমোহন রায় বলো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলো, এদের হাত ধরে সমাজটার অনেকটা সংস্কার সাধন করা গেল বাংলায় 19 শতকে। তো এইভাবে তোমাদের প্রত্যেকটা পাঠ্য পুস্তকেই এইভাবেই তোমাদের সিলেবাসে সাজানো থাকে। তোমরা বারবার ভালো করে রিডিং পড়বে, তাতে কি হবে, তোমাদের ছোট প্রশ্নের উত্তর দিতেও সুবিধে হবে এবং বড় প্রশ্নের উত্তরও তোমরা গুছিয়ে লিখতে পারবে।